আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে বরাবরই একটা তৃতীয় শক্তির অভাব ছিল। যখন বিএনপি এবং আওয়ামী লীগ ক্ষমতার পিকে ছিল, ঠিক সে সময় জামাতে ইসলামী বা জাতীয় পার্টি কিন্তু তারা বৃহত্তর রাজনৈতিক দল ছিল না, তারা একটা সহযোগী রাজনৈতিক দলের মতো হিসেবে কাজ করতো। আপনি যদি বিগত নির্বাচনগুলোতে দেখতে পারেন, তাহলে দেখবেন যে জামাত বা হচ্ছে যে জাতীয় পার্টি যখন শরিক হিসাবে অংশগ্রহণ করতো কোনো জোটের, তারা কিন্তু ওই 30 থেকে 40টা আসনের মতোই তারা আসলে বরাদ্দ পেত। 5 আগস্টের প্রেক্ষাপটে যখন আওয়ামী লীগের মোটামুটি এবার নির্বাচনে অংশগ্রহণ করাটা বন্ধ হয়ে গেছে, ঠিক এই অবস্থায় বাংলাদেশের কিন্তু এখন প্রধান দুটো রাজনৈতিক দল হচ্ছে বিএনপি এবং জামাত ইসলামী। এক্ষেত্রে তৃতীয় একটা রাজনৈতিক দল হওয়ার খুব বড় সম্ভাবনা ছিল কি এনসিপি, কিন্তু এনসিপি আসলে নিজের গলায় নিজেই দড়ি দিয়েছে আমার মনে হয়। দেখেন, আমি ব্যাখ্যা করি। এনসিপি 5 আগস্টের পরবর্তীতে এনসিপি যে নেতারা ছিল, নাহিদ, হাসনাত, সার্জিস, এদের একটা জনসমর্থন ছিল, এদের একটা হিউজ লেভেলের একটা ফ্যান ফলোয়ার ছিল, যারা আসলে ধরেন এনসিপি একটা রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা হোক বা এনসিপি বাংলাদেশে ভারতের আম আদমি বা তেহরিক ইনসাফের মতো রাজনৈতিক দল হোক, এটা আশা করতো যে তাদের একটা আলাদা লেভেলের একটা আদর্শ থাকবে, যেটা আসলে লিবারেল আদর্শ, যেটাতে আসলে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, মুসলিম বলেন, নাস্তিক বলেন, সবার একটা জায়গা থাকবে। কিন্তু এই এনসিপি কি করলো? তারা হচ্ছে জোট গঠন করতে গেল। তারা দেখেন জামাতে ইসলামী, তারা নিজেদেরকে ইসলামিক দল হিসেবে পরিচয় দেয়, তাদের আসলেই আদতে তারা কতটুকু ইসলামিক সেটা নিয়ে আসলে আমার ডাউট রয়েছে। কিন্তু তাদের এই এনসিপি জামাত ইসলামে যোগ দেওয়ার পরে দেখেন এনসিপির একজন খুবই প্রখর নেত্রী তাসনিম জারা কিন্তু এনসিপির বাইরে চলে গেছে। এবং তাসনিম জারা কিন্তু নিজস্ব একটা ফ্যান বেস ছিল, যেটা হচ্ছে এনসিপির মতো ছোট দলের জন্য একটা বেশ বড় একটা অঙ্গীকার ছিল বা একটা বড় একটা পাওয়া ছিল এই এনসিপির রাজনীতিতে। এরপরে দেখেন যে এনসিপির যে দ্বিচারিতাগুলো আমি দেখাই আপনাকে। ঢাকা 8-এ যে ওসমান হাদি ছিলেন, শহীদ ওসমান হাদি, উনি তো মারা গিয়েছেন, তো উনি যখন বেঁচে ছিলেন তখন তার আসনে এনসিপি কি করলো? ওই যে জুলাই বিপ্লবের যে আসলে এক আইকনিক রিক্সাওয়ালা ছিল, তাকে একটা নমিনেশন দিল। এটা আসলে এনসিপিটা স্টানবাজি, এটা স্টানবাজি ছাড়া কোনো কিছুই না। কারণ ওই আসনে এনসিপি যেহেতু জুলাইকে ধারণ করে, সো জুলাইকে ধারণ করার উদ্দেশ্যে কিন্তু তাদের উচিত ছিল ওইটা ওসমান হাদিকে পুরোপুরি সমর্থন দেওয়া। ঠিক তারা যখন ধরেন যে তাসনিম যারা যখন এনসিপি থেকে চলে গেল, তখন তাসনিম যারাকে তাদের সমর্থন দেওয়া ছিল যে তাদেরকে, হ্যাঁ, তাদের তো দীর্ঘদিনে তারা সহকর্মী, কলিগ যাই বলেন না কেন, তারা কিন্তু ওই জায়গা থেকেও সরে এসেছে। এখন দেখেন এনসিপি তাদের সবচেয়ে বড় ক্ষতিটা কোথায় করলো? তখন তারা জামাতের সাথে জোট করলো। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং জামাত দুইটারই হচ্ছে দুইটা ধরেন যে খারাপ দিক আছে। খারাপ দিক বলতে কি, জামাতের জন্য সবচেয়ে খারাপ দিক হচ্ছে জামাত হচ্ছে 71-এর একটা ইস্যু আছে। ওই সময় তারা হচ্ছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তারা সহায়তা করেনি, তারা পাকিস্তানের সহায়ক ছিল বলে এটা নিয়ে তারা একটা ন্যারেটিভ রয়েছে। তেমনই ধরেন জুলাইয়ের আন্দোলনে আওয়ামী লীগের উপরে ন্যারেটিভ রয়েছে যে তারা সাধারণ শিক্ষার্থীদেরকে হত্যা করেছে। এটার উপরে কিন্তু ধরেন আওয়ামী লীগ এবং জামাত দুইটারই হচ্ছে দুইটা ব্যাক সাইড আছে। এই ক্ষেত্রে সবচেয়ে সেফ ছিল বিএনপি। কি কারণে? বিএনপি হচ্ছে 71 তারা দল ছিল না, আর 24-এ তারা বিরোধী দলে ছিল। সো এই দিক দিয়ে কিন্তু বিএনপির নামে হচ্ছে এইরকম কোনো কালিমা নাই। এখন এনসিপি যদি বিএনপির সাথে জোট করে ধরেন 5টা আসনও তারা সমঝোতায় আসতো, তারা যদি এই 5টা আসনের বেস করে থাকতো, তাহলে কিন্তু তারা কিন্তু এই জুলাইয়ের ন্যারেটিভটাকে ধারণ করতে পারতো তাদের 1971-এর ধরে একটা রাজাকার ট্যাগের একটা বদলে। এইখানে ক্ষতিটা হলো কোথায়? এনসিপি। আওয়ামী লীগ কিন্তু প্রথম থেকেই বলে আসছিল যে এনসিপির যে রাজনীতি, এটা আসলে এনসিপি হচ্ছে জামাতের বি দল। এইটা কিন্তু আওয়ামী লীগ ধরেন তারা আসলে অনলাইনে তারা এই ন্যারেটিভটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছে। এনসিপি যখন জামাত সাথে যোগ দিয়ে দিল, তখন কিন্তু আওয়ামী লীগের ন্যারেটিভটাকে আওয়ামী লীগের এস্টাবলিশমেন্ট করার জন্য আরো ইজি হলো। এনসিপি যদি এবার কোনো জোটে না দিত, আমি বলতেছি না জামাতের সাথে গেছে বা বিএনপির সাথে গেছে, তারা যদি কোনো জোটে না দিত, তারা যদি একা থাকতো, এনসিপি ধরেন কোনো আসনেই জিততো না। তারপর ওই শাহবাগে আইসা যদি আসলে ওই নাহিদ, হাসনাত, সার্জিস যদি হচ্ছে তারা যদি কোনো দাবি দাওয়া নিয়ে কথা বলতো, তাহলে কিন্তু ধরেন তাদের হচ্ছে মানুষের প্রতি তাদের একটা, তাদের যে আবেগটা রয়েছে মানুষের তাদের প্রতি, সেটা কিন্তু কাজ করতো। কিন্তু তারা সেটা আদতে না করে তারা যখন রাজনৈতিক দল গঠন করতে গেল, ওইখানে তারা একটা ফল্ট করলো। দেন তারা এককভাবে নির্বাচন না করে তারা করতে গেল জোট। এই জোট করতে যেয়ে তারা কিন্তু তাদের আসলে ওই তেহরিক ইনসাফ বলেন বা আমাদের মতো দল হওয়ার তাদের যে চান্সটা ছিল সেটা হারাই গেছে। আমি একটা উদাহরণ দিই যে আপনার ধরেন যে 2013 সালের দিকে যখন গণজাগরণ মঞ্চ প্রতিষ্ঠিত হলো, তখন ইমরানের সরকার খুব বড় একটা ফিগার ছিল। এই ইমরানের সরকার যখন ধীরে ধীরে, তখন কিন্তু ধরেন জামাত বা আসলে অন্যান্য দলগুলো তারা কিন্তু বলতো যে এই গণজাগরণ মঞ্চ হচ্ছে আওয়ামী লীগের তৈরি। তো এই তখন কিন্তু না, এটা হইলো কি, ইমরানের সরকার দাবি করলো যে না, তারা আসলে যে গণজাগরণ মঞ্চ আসলে সাধারণ মানুষ এসেছে রাজাকারের বিচারের জন্য, এরকম ব্যাপার আসলো। এই ইমরানের সরকার যখন কি করলো, আবার আওয়ামী লীগে ফিরে গেল, মানে আওয়ামী লীগের পক্ষে কথা বলা শুরু করলো, তখন কিন্তু দেখেন আজকে ইমরানের সরকারকে কতজন চেনে। তো জামাতের আওয়ামী লীগের যে আসলে তাদের যে আসলে ধরেন অনলাইনের ন্যারেটিভ আছে যে এনসিপি জামাতের বি টিম, এই এনসিপি যখন জামাতের সাথে যোগ দিল, তখন এই ন্যারেটিভটাও প্রতিষ্ঠা হয়ে গেল। এখন দেখার বিষয় সামনে এনসিপি কতটুকু সার্ভাইভ করতে পারে, নাকি হচ্ছে এনসিপি নেতারাও এই ইমরানের সরকার বা অন্যান্য বিভিন্ন বিপ্লব থেকে উঠে নেতাদের মতো হারিয়ে যায় কিনা।
ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো শোনার জন্য। আসসালামু আলাইকুম।